আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর ফায়েদ। যেহেতু ডিউর দেখা গেছে প্রফ সামনে, তো অনেকেই আমার কাছে রিকোয়েস্টটা করতেছো যে ভাইয়া আম, আমরা মেডিসিন প্রিপারেশনটা আসলে কিভাবে নিতে পারি। তো ফাইনাল প্রফে তো আসলে 3টা সাবজেক্ট, তো 3টার মধ্যে মেডিসিনটাই আসলে সবচেয়ে বেশি ফাস্ট। এবং আমি যখন ফাইনাল প্রফ দিই 2021 সালে, আমাদের রেগুলার প্রফের থেকে আমরা প্রায় 7 মাস পিছায় প্রফটা দিছি। তো যার কারণে দেখা গেছে প্রতি সাবজেক্টে অনেকবার আসলে রিভিশন দেওয়ার সুযোগ পাইছিলাম। আম, এবং তারপরেও আসলে মেডিসিনটাতে বেগ পেতে সবচেয়ে বেশি কষ্ট হতো। এবং ফাইনাল প্রফে ধরো 3টা সাবজেক্টের মধ্যে একমাত্র মেডিসিন ছিল যেটাতে আসলে প্রফের আগের রাত্রেও আমার সিলেবাস শেষ করতে অনেক বেগ পাইতেছে। আমার যতদূর খেয়াল আছে আর কি, রাত 2টা বাজে ধরো পড়া শেষ করলাম, পরে আবার ফজরের সময় অ্যালার্ম দিচ্ছি, হ্যাঁ, যে ফজর নামাজ পড়ে শেষ করবো। এবং আমার শেষ করতে আমার মনে আছে মানে ফজর পরেও মোটামুটি 7টা বেজে গেছিলো আমার এক্সাম শেষ করতে, মানে সিলেবাস শেষ করতে। ঠিক আছে, তো এই জিনিসটা ধরো হয়। এবং আমার সাথে তোমাদের একটা গল্প বলি, সেটা হলো আমার সাথে আমাদের সময় যে ছেলেটা ফাইনাল প্রফে থার্ড হয়, আমার এক ব্যাচমেট, খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে, শুভ। ও হলো বলতেছিল আমাকে যে ও যখন প্রফের জন্য আসে, ও তখন পেডি একবার টাচও করতে পারে না। ঠিক আছে, মানে মেডিসিনের সিলেবাসটা এতই বেশি ভাস্ট। ওকে, আচ্ছা, তো এটা একটা বিগ প্রবলেম। ওকে, আচ্ছা, তাহলে মেডিসিন যখন তোমরা পড়তে যাবে, তোমাদের প্রফের আগের রাত্রে অবভিয়াসলি এই প্রবলেমটা হবে যে ভাই সিলেবাস শেষ করতে পারতেছি না। সো এটা জাস্ট জেনে রাখো, ইট হ্যাপেন্স টু দ্য বেস্ট অফ আস, রাইট? আচ্ছা, তাহলে এখন আসো এক্সাম তো যেহেতু সামনে, তুমি পড়বা কীভাবে? বা কেউ যদি বলো যে ভাই আমি নিউ ফিফথ ইয়ার, তাই মেডিসিন পড়বো কীভাবে? বা ভাই আমি একদম ফ্রেশার, আমি পড়বো কীভাবে? তো 3টা ক্ষেত্রেই তোমাকে মাথায় রাখতে হবে যে আসলে যে কোনো এক্সাম তুমি যখন অ্যাপ্রোচ করতেছো, দ্য ওয়াইজেস্ট অ্যাপ্রোচ ইজ অ্যাকচুয়ালি নোয়িং হোয়াট দ্য এক্সাম ফরম্যাট ইজ। ঠিক আছে, তাহলে মেডিসিন যখন পরীক্ষা দিতে বসবা, বেসিক্যালি 3টা বোর্ড থাকে। 1 নাম্বার এবং 2 নাম্বার বোর্ডটা এটা হলো মেডিসিনের জন্য ডেডিকেটেড বোর্ড। আর 3 নাম্বার যে বোর্ডটা, এই বোর্ডটা দেখা যায় যে পেডি মানে পেডিয়াট্রিক্সের ম্যাডামরা বসে বা স্যাররা বসে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি তুমি 3টা বোর্ড ফেস করো। এখন মেডিসিনের যে 2টা বোর্ডের কথা আমরা বলতেছি, এই মেডিসিনের 2টা বোর্ডের মধ্যে ফার্স্ট বোর্ডটাতে তুমি যেই দেখবা তোমাকে একটা ইসিজি ধরায় দেবে এবং বলবে রিড দিস ইসিজি, অথবা ইন্টারপ্রেট দিস ইসিজি, অথবা এই ইসিজিতে আপনি কী কী ফাইন্ডিং দেখতেছেন। এইটার থেকে একটা বোর্ড শুরুই হয়, হ্যাঁ। এবং ইসিজিটাকে হেলাফেলা করার আসলে সুযোগ নেই, কারণ হলো এটা নিয়ে অনেক রকমের কোয়েশ্চেন হয়। এবং মানে আমি এটা বুকে হাত রেখে বলতে পারি যে ইসিজির যত রকমের কোয়েশ্চেন হয়, তোমরা কেউই এটা আসলে ফেস করতে মানে এখন পর্যন্ত রেডি না। ইভেন আমি ডিএমসির ইন্টার্ন বলো বা ট্রেনি বলো, আমি যদি একটা এমআই ইসিজি পড়তে দিই, বেসিক্যালি কেউ পড়তে পারে না। এসটি এলিভেশন কি, জেএসএ মানে তোমার যে পয়েন্ট কোনটা, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খানু নলেজ থাকতে হয়। আচ্ছা, এখন ইসিজিটা তাহলে ভাই আমি পড়বো কোত্থেকে? ইসিজির কয়েকটা ওয়ে আছে। এক হলো তুমি আবদুল্লাহ স্যারের যে ইসিজির বইটা, সেটা দেখতে পারো। তোমরা অসপির বইগুলো থেকে ইসিজি পড়বা, কারণ অসপিতে ধরো একটা ইসিজি থাকে এবং ইসিজি থেকে দেখা যায় যে ইসিজি রিলেটেড ডিরেক্ট বলে দেওয়া থাকে যে তোমার ইসিজির হোয়াট আর দ্য ফাইন্ডিংস, এটা তোমাকে ভালো করে জানতে হবে। প্রফের সময় তোমার মেডিকেলের যে ধরো ইসিজিগুলো, সেগুলো সাধারণত রেজিস্ট্রাররা হ্যান্ড ওভার করেন। ঢাকা মেডিকেলগুলো যেমন আমরা পাইতাম, তো জুনিয়ররা ওইভাবে পেয়ে যায়। তো ওই ইসিজিগুলো তুমি হাতে রাখবা। যেমন এট্রিয়াল ফিব্রিলেশন খুব কমন একটা ইসিজি। অনেক এট্রিয়াল ফিব্রিলেশনের সাথে ফাস্ট ভেন্ট্রিকুলার রেট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো তোমার মেডিকেলের যে ইসিজিগুলো, সেগুলো দেখে নিলে ভালো। একটা পার্টটুকু যে হ্যাঁ ভাই আমি শেখার জন্য ইসিজি পড়তেছি, দ্যাট ইজ কারেক্ট, বাট ফাইনাল প্রফ আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, হ্যাঁ। তো এখানে শেখার চেয়েও এক্সামটুকু পাস করাটা এবং সময়ে পাস করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার ফ্রেন্ডরা ডাক্তার হবে, স্ট্যাটাস দিবে, ইন্টার্নি করবে, আর তুমি বসে বসে পড়বা, এটা খুবই ফ্রাস্ট্রেটিং। তাহলে একটা বোর্ড দেখো তোমার শুরুই হচ্ছে বেসিক্যালি ইসিজি দিয়ে। আরেকটা বোর্ড তোমার শুরুই হবে একটা এক্স রে দিয়ে, হ্যাঁ। এবং এক্স রে অনেক কিছু থাকতে পারে। এক্স রে ধরো বেসিক্যালি 5, 6, 7 রকম এক্স রে থাকে। এক্স রেগুলো নিয়ে অনেক রকম কোয়েশ্চেন হয়, ঠিক আছে।
এবং এক্স রে থেকে তোমার রেসপিরেটরি সিস্টেমের যে ক্লিনিক্যাল নলেজ আছে তোমাকে আস্ক করবে। যেমন একটা প্লুরাল এফিউশনের এক্স রে কথা তোমাকে হুট করে জিজ্ঞেস করবে আচ্ছা ব্রেথ সাউন্ড কী পাবো ডিরেক্ট, এবং এরকম ব্রেথ সাউন্ড আর কোথায় কোথায় পাইতে পারো, ঠিক আছে। তারপর একটা নিউমোথোরাক্সের এক্স রে, মানে কী ম্যানেজ করবা, মানে সারা জিস্টে একদম স্পেসিফিক কথা শুনতে চান। তাহলে ইসিজি এবং এক্স রে তুমি যদি প্রফের প্রিপারেশন নেওয়া শুরু করো, দ্য ভেরি ফার্স্ট থিং তোমার টাচ করা উচিত হলো ইসিজি এন্ড এক্স রে। আমি এইটাতেই সবচেয়ে বেশি ফোকাস করতাম। আমি মানে এখন 5th ইয়ার বলো, নিউ 5th ইয়ার বলো, অথবা আমি আমার ধরো এখন যে ব্যাচ প্রফ দিবার সামনে তাদের জায়গায় থাকলে বলো, আমি ইসিজি এক্স রেতেই সবার আগে ফোকাস করতাম। আচ্ছা, এবং ইসিজি এবং এক্স রেতে তুমি যদি কোনো জায়গাতে আটকাও তোমার প্রফ এরপরে আগাবে না। মানে ডিউতে ফাইনাল প্রফ অনেক লম্বা সময় ধরে হয়, ধরো সকাল 7টার দিকে বা 7:15টায় যাবা, দুপুর 3টার মতো বেজে যায়। তো কারো যদি ইসিজি বা এক্স রে এগুলোতে খারাপ হয়, স্পেশালি ধরো তুমি একটা এমআই ইসিজিতে না পারো, তুমি পরীক্ষা না দিয়ে বেসিক্যালি বের হয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ ওইখানে তোমার পাস আসবে না, কোনোভাবেই আসবে না, এবং স্যাররা এত মার্জিনাল মার্ক দিবে যে তুমি পাস করতে পারবে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি বারবার বলতেছি এই কারণে যে জাস্ট টু স্ট্রেস যে ইসিজি এবং এক্স এর ইম্পর্টেন্সটা কি। এখন আসলে রিসোর্সে এক্স এর জন্য ওই রকম ভালো কোনো রিসোর্স নেই। আবদুল্লাহ স্যারের বই অনেকে পড়ে, আমার ব্যক্তিগতভাবে এত পছন্দ ছিল না। আমি আবদুল্লাহ স্যার রেডিওলজি ইসিজি এক্স এর বইটা কোনো দিনই পড়ি নেই, আমার কাছে মানে সামহাও আমার ভালো লাগে না আর কি। তো এক্স রেও অসপি যেগুলো পড়বা সেগুলো পড়লেই ভালো, এবং এক্স রের জন্য বিভিন্ন জায়গায় ধরো ফাইনাল প্রফ ওরিয়েন্টেড এক্স রে এটা আসলে খুব একটা জায়গায় পাই নেই। আমি তো মেডিভার্সে ক্লাস নেই, মেডিভার্সে আমার এক্স রে একটা কোর্স আছে, সেখানে এক্স রের প্রত্যেকটা জিনিসের ডেসক্রিপশন সাথে ধরো কেন কোনটা হয় এবং ম্যানেজমেন্ট সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো সেটা চাইলে তোমরা এনরোল করতে পারো, দ্যাট ইজ আ গুড রিসোর্স। ইসিজি রিলেটেড অনেকে বলে যে ভাইয়া ইসিজির ক্লাস কই পাবো। ইসিজির ক্লাস আমি যখন ফাইনাল প্রফ দিই আমার ফ্রেন্ডদের জন্য আমি একটা ক্লাস রেকর্ড করছিলাম, সেই ক্লাসটা আমি হয়তো তোমরা এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, তো সেখান থেকে দেখে নিবা। হ্যাঁ, এটা খুবই, এবং এখানে ধরো ফাইনাল প্রফে যত রকমের কোয়েশ্চেন হয় আমাদের আগের 3 ব্যাচে স্যাররা ইসিজি রিলেটেড যত কোয়েশ্চেন করছে সব নোট ডাউন করে আমি বেসিক্যালি অ্যান্সার করছি আর কি। হ্যাঁ, তো ওইটা তোমার জন্য উইল বি ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স। ওই ভিডিও তো অলমোস্ট 2000-এর উপরে ভিউজ এখন পর্যন্ত হয়ে গেছে, এবং ডিউতে মানে ডিএমসির মোটামুটি সবাই ইসিজির জন্য ওই ভিডিওই দেখে। হ্যাঁ, তো ওইটা তোমাকে দেখে ফেলা মানে খুব ভালো হবে। আচ্ছা, এখন আসো, তাহলে তুমি 2টা বোর্ডের কথা বললাম, 2টা বোর্ডের একটাতে ইসিজি, আরেকটা আমি বলতেছি যে এক্স রে দিয়ে শুরু হচ্ছে। এখন যেই বোর্ড এক্স রে দিয়ে শুরু হচ্ছে খুব স্বাভাবিকভাবেই এখানে তোমার নেক্সট সাধারণত যায় হলো রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম। আর যে বোর্ড ইসিজি দিয়ে শুরু হয়েছে সেখানে তোমার নেক্সট হলো কার্ডিওভ্যাসকুলার সিস্টেম দিয়ে স্যাররা সাধারণত আগাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস তুমি সিভিএস খুব ভালো করে জানতে হবে, রেসপিরেটরি সিস্টেম ভালো করে জানতে হবে। এরপরে স্যারদের বোর্ড ভাগ করে দেওয়া থাকে, যেমন ধরো কথা রেসপিরেটরি, হেপাটোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হ্যাঁ, নার্ভাস সিস্টেম, এগুলো ধরো এক বোর্ডে দেওয়া। তারপরে কার্ডিওভ্যাসকুলার, তারপরে রিউমাটোলজি, হ্যাঁ, নিউরোলজি, এগুলো হয়তো আলাদা বোর্ডে দেওয়া, এরকম বোর্ড ভাগ করে দেওয়া থাকে। কিন্তু তারপরেও যেহেতু মেডিসিনে কোনো বোর্ড কোয়েশ্চেন বেসিক্যালি নাই, স্যাররা এটাতে মানে অনেক বেশি অল্টারনেট করে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটা স্যাররা মানে তুমি এক বোর্ডেরটা আরেক বোর্ডে এটা হইতেই পারে যে স্যাররা অল্টারনেট করতেছে। এখন তাহলে আসো যে ভাই এই যে ভাইবার কথা বললেন যে এই যে ভাইবাতে এই কোয়েশ্চেন করবে, তাহলে ভাই এগুলো আমি পড়বো কোথেকে? এগুলো পড়বা হলো তুমি আবদুল্লাহ স্যারের শর্ট কেস বইটা থেকে। মানে আমার পড়া বেসিক্যালি ওয়ান অফ দ্য বেস্ট বুক হলো আবদুল্লাহ স্যারের শর্ট কেস বইটা। এখান থেকে তুমি সিস্টেম ওয়াইজ মানে একটা সিস্টেমে তো সব পড়া লাগে না, ধরো কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, কিছু জিনিস লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ওইভাবে জিনিসটা জানবা। আমি চেষ্টা করব আবদুল্লাহ স্যারের শর্ট কেসের তোমাদের দাগায় দেওয়ার জন্য, ভাইবার জন্য, ঠিক আছে। এইটার হয়তো একটা ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার, কারণ অনেক সিস্টেম আছে অনেক বেশি লাগে, অনেক সিস্টেম আছে অনেক কম লাগে। যেমন রিউমাটোলজি, যদি তোমার বোর্ডে কোনো রিউমাটোলজিস্ট বসেন উনি অনেক কিছু ধরবেন। আর প্রফের আগে দেখবা যে এটা সাধারণত প্রফের ভাইবার যখন ডেট হয় তখন এটা জানায় দেওয়া হয় যে কে কে মানে বোর্ড পরীক্ষায় বসতেছেন, কোন কোন স্যার বা ম্যাডামরা। যেমন আমরা যখন প্রফ দিই তো তখন ওইটা জোগাড় করবা কীভাবে, এটা হলো ডিন অফিস থেকে একদম লিস্ট আকারে ফোন নাম্বার সব সহ এটা চলে আসে আর কি।
তো এটা যেটা করবা, তোমাদের অফিসে যারা অফিস সহকারী আছে তাদের কাছ থেকে জেনে নিবা যে কে কে আসতেছে। যেমন আমরা যখন প্রফে বসে আমরা যেমন জানতেছি কে কে আসতেছে, আমাদের ঢাকা মেডিকেলের একজন প্রফেসর যে 2 বছর আগে রিটায়ার করছিলেন, ওনাকে আমাদের প্রফে আনা হয়েছিল, শ্যামল স্যার ছিলেন, ওনার নাম প্রফেসর শ্যামল সরকার। তো স্যারের স্যার যেই যেই ব্যাচে পরীক্ষা নিচ্ছে আমরা তাদের কাছ থেকে কোয়েশ্চেনগুলো কালেক্ট করছি। তারপরে নিউরোলজির তৎকালীন হেড সলিমুল্লাহ মেডিকেলে যিনি ছিলেন, উনি যেমন আমাদের ঢাকা মেডিকেলের প্রফে আসছে, তো উনি যেহেতু আসছে আমি জানতেছি যে নিউরোলজি নিয়ে অনেক বেশি কোয়েশ্চেন হবে, তো তখন এই জায়গাগুলোতে আরেকটু ফোকাস করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল মোটামুটি বোর্ড ডিস্ট্রিবিউশন। 2 বোর্ডে ধরো, এক বোর্ডে তোমার পয়জনিং, তারপরে ধরো তোমার সাইকায়াট্রি, এগুলো মেডিসিনের বোর্ডে দেওয়া থাকে। তারপরে ধরো আরেকটা বোর্ডে সেক্সুয়াল মেডিসিন, তারপরে ধরো তোমার স্কিন, এগুলো দেওয়া থাকে। এখন এইটা রিলেটেড এত বেশি নলেজ লাগে না, ধরো সাইকায়াট্রি বা এসটিডি বা স্কিন এগুলো নিয়ে একদমই বেশি নলেজ লাগে না। এগুলো তোমার রিটেনের জন্য যা পড়ছো আমি বলবো দ্যাট ইজ মোর দেন এনাফ। বা অনেক জায়গায় কি হয়, ধরো স্কিনের মানে একজন ডার্মাটোলজিস্টকে প্রফে বসে, অথবা একজন ধরো তোমার সাইকাট্রিস্টকে প্রফে বসে, এটা ঢাকা মেডিকেলে কখনোই হইতো না। তো যদি তোমাদের মেডিকেলে শুনে নাও যে হ্যাঁ এরকম বসার ট্রেন্ড আছে, তাহলে এই জায়গাগুলোতে আরও বেশি ফোকাস করতে হবে। কারণ আমাদের মেডিসিনের যে স্যাররা ছিল, ওনারা এসব আমাকে সাইকাট্রি থেকে ধরছে, আচ্ছা তোমাকে একটা অ্যান্টিসাইকোটিক দিলাম, কী কী সাইড এফেক্ট হবে বললাম, পরে আরেকটা কোয়েশ্চেন ধরলো হলো তোমার খেয়াল নেই যাই হোক। তো এরকম মানে খুব সারফেস লেভেলের কোয়েশ্চেন, মানে আমাকে এর আগে পরে অনেক হাবিজাবি কোয়েশ্চেন ধরছে, কিন্তু যখন সাইকাইট্রিতে গেলেন বা পয়জনিংয়ে গেলেন, দ্য কোয়েশ্চেন ওয়াজ ভেরি লাইক সারফেস লেভেল কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এই হলো 2টা বোর্ডের বেসিকলি ডিসকাশন। তোমাকে কি কি রিসোর্স জানা লাগবে বুঝলা। আর দ্বিতীয়ত আসো পেডির বোর্ডটা। পেডির বোর্ডটা তে তুমি যখন যাবা তখন দেখবা যে এই বোর্ডটা অনেক বেশি গুছানো। পেডির বোর্ডটাতে একটা এক্সরে ধরায়, এই এক্সরেটা পেডির এক্সরে, এবং পেডির যে অসপি বা ইয়েস স্যারের বই যে বইটা আছে, আবেদ হোসেন মোল্লা স্যারের যে বইটা আছে, আবেদ স্যারের বইটার লাস্টে দেখবা অসপি দেওয়া। হ্যাঁ, তো লাস্টে দেখবা যে সুন্দর মতো অসপিটা দেওয়া। ঠিক আছে, তাহলে এক্সরেগুলো দেওয়া, সরি, তখন আমাকে একটা রিকেটসের এক্সরে দিছিল, তারপর ম্যাক্সিমাম রেসপিরেটরি এক্সরেও দেয়। তো এগুলো তোমার আবদুল্লাহ স্যার সরি আবেদ হোসেন মোল্লা স্যারের বই থেকে দেখে নিবা। আচ্ছা, তারপরে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে এবং ম্যাডামরা বলেন যে ইনস্ট্রুমেন্ট তুলো। হ্যাঁ, তো ইনস্ট্রুমেন্ট এটাও অসপিতে এমনি পড়া হয় তোমাদের, এটাও আবেদ স্যারের বইয়ের লাস্টে সুন্দর করে দেওয়া আছে। আমি যখন ইনস্ট্রুমেন্ট মানে তোলার কথা, তখন আমি ইনস্ট্রুমেন্ট ঢুকে অনেক খুঁজে টুজে আমি লাম্বার পাংচারের নিডেল মানে এলপি নিডেলটা বাইর করছি আমার। তো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি তো মানে তৎকালীন, উনি আমাকে পার্সোনালি চিনতো। উনি আমাকে বলতেছে, তোমার সামনে এত কিছু রাখলাম, তুমি ওই বক্সটার ভিতর থেকে খুঁজে খুঁজে এলপি নিডেলের মতো ছোট জিনিস বাইর করলা। তো তখন আমি হেসে দিছি, তো ম্যাডামও হেসে দিছে। তো যাই হোক, তো এলপি নিডেল ধরো যদি বাইর করো, তোমার ফার্স্ট কোয়েশ্চেনই হবে হোয়াট ইজ ইন্ডিকেশন, তারপরে মেনিনজাইটিস নিয়ে কোয়েশ্চেন হয়েছে, এনকেফালাইটিস নিয়ে কোয়েশ্চেন হয়েছে। তো আমি মানে আমি প্রেডিক্ট করে আমি গেছি, কারণ মেনিনজাইটিসের এমন কিছু নাই আমি জানি না, মানে এরকম আর কি। এখন তুমি ধরো অনেক সময় আম্বু ব্যাগ থাকে, তুমি ধরো আম্বু ব্যাগটা ধরলা বোকার মতো, তো তোমাকে নিওনেটাল রিসাসিটেশন নিয়ে কোয়েশ্চেন ধরবে। এইগুলো টপিক ফেস করা একটু ডিফিকাল্ট, এবং নিওনেটাল রিসাসিটেশনের কোয়েশ্চেন করার পরের টপিকে হলো নিওনেটোলজি। হ্যাঁ, তো নিওনেটোলজি কিন্তু মানে পেটির ব্রাঞ্চগুলোর মধ্যে মোস্ট ডিফিকাল্ট। তো এটা তুমি ইনস্ট্রুমেন্ট প্রেডিক্ট করে তুমি ওইভাবে আগাইতে পারবে। আচ্ছা, তারপরে একটা পিক্টোগ্রাম থাকে পেডিতে। এই পিক্টোগ্রামটাও এমন যে ধরো এই পিক্টোগ্রামটাও তোমাদের আসলে প্রফের আগে দিয়ে দেয়। যেমন আমার একটা পিক্টোগ্রাম ছিল, একটা বাচ্চা, দেখে বোঝা যাচ্ছে সে স্যামের বাচ্চা আর কি। ঠিক আছে, তখন ম্যাডাম একটা ফাইন্ডিং জিজ্ঞেস করলো। এগুলো পিক্টোগ্রামগুলো তোমরা পেয়ে যাবা, তো প্রফের আগে শান্ত স্যার বা ম্যাডামরা দিয়ে দেন, ওটা কালেক্ট করে নিবা। তারপরে ম্যাডামরা বলে যে কোয়েশ্চেন ওঠাও। হ্যাঁ, কোয়েশ্চেন ওঠাও, এই কোয়েশ্চেন ওঠাও, কোয়েশ্চেনের মধ্যে মানে যে কোয়েশ্চেন আসে সেটা অ্যান্সার করতে হয়। পেডির কোয়েশ্চেন অনেক বেশি মানে স্ট্যান্ডার্ড এবং অর্গানাইজড। ঠিক আছে, তো পেডি নিয়ে হয়তো আমি আলাদা সেপারেট একটা ভিডিও করতে পারি, এই আর কি। পেডি নিয়ে খুব বেশি কথা আজকে হয়তো বলতে চাচ্ছি না। আচ্ছা, এখন তো বেসিকলি তাহলে তোমাকে এখন থেকে যদি পড়তে বসতে হয়, এই জিনিসটা মাথায় রাখবা, এবং আমি এই জিনিসটা দায়িত্ব নিয়েই বলি যে ফাইনাল প্রফে ডিউতে অ্যাটলিস্ট রিটেনে ফেল হয় না, রিটেনে তেমন বেশি ফেল হয় না। তুমি যদি ফেল করো কোথাও জীবনে, তুমি ভাইভাতে ফেল করবা,
অথবা তুমি শর্ট কেস লং কেসে ফেল করো, ঠিক আছে। ভাইভাতে ফেল করার চান্স অনেক বেশি, শর্ট কেসে ফেল করার চান্সও অনেক বেশি, লং কেসে ফেল করার চান্স রিলেটিভলি কম, ঠিক আছে। আচ্ছা, এই কয়েকটা জিনিস একটু দেখতে হবে। এখন আসো যে আমরা একটু এক্সাম প্যাটার্নটা নিয়ে কথা বলি, হ্যাঁ। তো তুমি যখন প্রফটা দিতে যাবা, হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি এক্সপেক্টিং। ধরো প্রফে যাদের ধরো প্রথম দিন পরীক্ষা হয়, দে আর ভেরি আনলাকি। আমরা যখন পরীক্ষা দিই তখন কি করতে জানি, আমি তো করোনার পরে এক্সাম দিছি, তো কী করতে জানি, মানে ডিন স্যার একটা খুব ফালতু নিয়ম বাইর করলো যে মানুষের নামের অ্যালফাবেট ওয়াইজ তাদের রোল হবে, ঠিক আছে। তো আমি তখন আমার নাম আসলে শুরুতে 2টা এ আছে, তো তখন আমি মানে পুরো বাংলাদেশে আমার রোল ছিল 1। তো আমি তখন মানে প্রফের জন্য এত পড়ছি তখন খুব হতাশ হয়ে গেছিলাম যে রোল 1 মানে তো একদম মানে মারা খাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। তো সব জায়গায় যায় কোনো কেস জানবো না, কিছু জানবো না, জাস্ট নলেজ দিয়ে পরীক্ষা দেওয়া ভেরি ডিফিকাল্ট। আচ্ছা যাও, তো তো আমরা যখন ধরো প্রফ দিই, তো ধরো প্রফের ধরো আমারও প্রথম পরীক্ষা ছিল মেডিসিন, তো মেডিসিনে তোমার যে রেজিস্টার আছে উনি তোমাকে হেল্প করবে এবং উনি দেখবা তোমাদের লং কেসগুলো বলে দিবে। যে ধরো আমরা প্রতিদিন 12 জন পরীক্ষা দিচ্ছিলাম, তো 12 জনের মধ্যে বলে দিবে যে এই 12টা আমরা কালকে পরীক্ষায় দিচ্ছি, ঠিক আছে। তো মেডিসিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লং কেস কোনটা, মেডিসিনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট লং কেস হলো স্ট্রোক, সিএলডি, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ঠিক আছে। আর ঢাকা মেডিকেলে অনেক আলতু ফালতু কেস থাকে, তো ঢাকা মেডিকেলেও সবচেয়ে বেশি সার্ভা দেওয়ার চেষ্টা করে সিএলডি অথবা স্ট্রোক। আমরা যেহেতু মানে কোভিডের পরে পরীক্ষা দিছি, আমাদের সময় কেন জানি স্ট্রোকের কোনো পেশেন্ট ঢাকা মেডিকেলে ছিল না, আমাদের মেডিসিন ডিপার্টমেন্টটা খুবই ছোটো করে ফেলছিল, হ্যাঁ। তো যার কারণে আমরা স্ট্রোকের পেশেন্টের উপর পরীক্ষা দিতে পারিনি। আমার খুব পিকুলিয়ার একটা লং কেস পড়ছিল, আমার লং কেস ছিল অ্যাকিউট হিমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ। যাই হোক, এটা আমাদের সিএ যে লিস্ট দিছিলেন উনি টোটাল 13 জনের লিস্ট দিছিল, যে 13টা লং কেস, এর মধ্যে অ্যাকিউট হিমোলাইটিক অ্যানিমিয়া দেখে আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে স্যার এটা তো কোনোদিন আমরা পড়ি নেই, এটা কেন দিচ্ছেন। তখন উনি বলে না এটা থাকবে না, তাও আমরা কেস পাচ্ছি না, দেখা যাক। তো পরে পরীক্ষার দিন দেখি যে এটাই দিচ্ছে, ঠিক আছে। তো পরীক্ষার দিন তুমি যাওয়ার পরে হলো খাতা উল্টানো থাকে, তুমি যে কোনো একটা খাতা টান দিবা, খাতার উপরে বেড নাম্বার লেখা থাকে। ধরো আমি 3 নাম্বার বেড পাইলাম, তাহলে বলবে যাও তুমি 3 নাম্বার বেডের কাছে যায় দাঁড়াও। তো 3 নাম্বার বেডের কাছে যায় যখন দাঁড়াবা, তখন হলো তোমার পরীক্ষা বেসিক্যালি শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমরা ধরো 12 জন পরীক্ষা দিচ্ছি, তো 12 জনের মধ্যে ধরো রোল 1 থেকে 4 এদের পাঠাইছে বোর্ড 1-এ ভাইভা দিতে, 5 থেকে 8 এদের পাঠাইছে বোর্ড 2-তে ভাইভা দিতে, আর 9 থেকে 12 এদের পাঠাইছে বোর্ড 3-এ ভাইভা দিতে। তো তোমার রোল যদি 9 হয়, তুমি ফার্স্টে পেডি দিয়ে ভাইভা শুরু করবা। তাহলে এই জিনিসটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবা যে তুমি হঠাৎ করে একটা ধাক্কা খাবা, কারণ হুট করে পরীক্ষা দিতে আসলা। আমি তো ধরো পরীক্ষা দিতে বসছি মাত্র 5 মিনিটের মধ্যে আমাকে বলছে রোল 1 ভাইভাতে আসো, তো ওই মানে মেন্টাল সেটে অনেকে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাহলে ওই প্রিপারেশনটা নিবা। আচ্ছা, তাহলে ধরো লং কেসে গেলা, যায় কি করবা, যায় হইলো তোমার ফার্স্ট কাজ হলো লং কেস বুঝা, ঠিক আছে। মানে বসা মাত্র লং কেস বুঝা, এবং তুমি যদি মানে ফাইনাল প্রফের লং কেস একটা পেশেন্টের পাশে বসতেছো, বসার ধরো মানে উইদিন 5 মিনিটস যদি না বুঝো যে আমার লং কেসটা কী, তাহলে আসলে তোমার প্রফের কোনো প্রিপারেশনই হয়নি, ঠিক আছে। তো আমি ধরো যখন ওই যে খাতা তুলতে যাব, তো তখন পেশেন্টদের চেহারার দিকে দেখতেছি, তাকাচ্ছি, তো আমি তাকাই অলরেডি 4-5 জনের ডায়াগনোসিস করে ফেলছি আর কি, মানে ডায়াগনোসিস করে এতই সোজা, হ্যাঁ। ধরো অনেকের মেডিকেলে থ্যালাসেমিয়া নেফ্রোটিক সিনড্রোম দেয়, তো থ্যালাসেমিয়া তো চেহারা দেখলে বোঝা যায়, নেফ্রোটিকও চেহারা দেখলে বোঝা যায়। অনেকের সিএলডি দেয়, পেট মোটা জন্ডিস সিএলডি। অনেকের সিকেডি দেয় একটু মেটে কালার, হ্যাঁ, আর কিছু পাচ্ছ না, ফিস্টুলা দেখতে পারো, মহিলাদের বেশি হয় সাধারণত, পাইলাম। ব্রঙ্কিয়াল কার্সিনোমা ওরকমভাবে আসলে চেহারা দেখে বোঝা যায় না। স্ট্রোক যে রোগীর, একটা রোগী দেখবে ফাইনাল প্রফে যারা এনজি করা, ঠিক আছে, এনজি করা মানে বুঝে নিবা যে স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো যে সিএলডি তো বললাম, সিওপিডি তো একদম শুকনা হয়ে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। ব্রঙ্কিয়াল অ্যাজমাও বেসিক্যালি অনেকটা এরকম, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু ইয়াং শ্বাসকষ্ট হচ্ছে, তো তখন বুঝে যাওয়া যাচ্ছে, তাহলে মানে বেশি তুমি দেখেই বুঝতে পারবা। তো আমি যে আমার মহিলার কাছে গেলাম, আমার যে লং কেস ছিলেন ওনার কাছে যে আমি জিজ্ঞেস করলাম যে মা আপনার কী সমস্যা, বলে স্যার আমার অনেক দুর্বল লাগে।
দুর্বল লাগে, তো আমি তো ভালো কথা দুর্বল লাগে। পরে আমি ওনাকে সেকেন্ড কথাই বলছি যে মা আপনি শুয়ে পড়েন। শুয়ে আমি ডিরেক্ট স্প্লিনে হাত দিচ্ছি, স্প্লিনে হাত দিয়ে দেখি স্প্লিন বড়। তো একটা মানুষের অ্যানিমিয়ার সাথে স্প্লিন হয়ে গেলে আমার ডায়াগনোসিস হয়ে গেছে আমি ডিলিং উইথ হিমোলাইটিক অ্যানিমিয়া। তখন ওই যে রেজিস্টার কয়েকজন ঘোরাঘুরি করেন স্যাররা, তো ওনাদের জিজ্ঞেস করলাম স্যার আমাকে কি হিমোলাইটিক অ্যানিমিয়া তো বলছিলেন দিবেন না, এটা দিচ্ছেন? পরে বলতেছে হ্যাঁ এটা দিতে হচ্ছে আমাদের, আমরা হেল্প করবো তোমাকে, ডোন্ট ওয়ারি। তো যাই হোক এরকম একটা ব্যাপার ছিল আর কি। তাহলে খেয়াল করো আমার বসা মাত্রই কিন্তু আমার ডায়াগনোসিস হয়ে গেছে। এখন এর পরের জায়গাটা তোমার জন্য চালাকির জায়গা। চালাকির জায়গা কি? ধরো এই যে লং কেস লিখতে শুরু করলো, হ্যাঁ, তুমি মহিলার সাথে ধরো কথার কথা বা তোমার পেশেন্টের সাথে দুনিয়ার গল্প করতেছো, মানুষ তো অনেক আলতু ফালতু পেঁচাল পারবে প্রফে। তো এই ফালতু পেঁচাল এন্টারটেন করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তুমি এখানে পরীক্ষা পাস করতে আসছো, মানে ইউ ক্যান বি অ্যাজ এমপ্যাথেটিক অ্যাজ ইউ ওয়ান্ট, বাট তোমার টার্গেট এখানে পাস করে বের হয়ে আসে, ঠিক আছে? ওই যার লং কেসের হিস্ট্রি নিচ্ছ তার 14 গোষ্ঠী আগে কী হয়েছে এটা শুনে আসলে তোমার কোনো লাভ নেই। তো পয়েন্টে লিডিং কোয়েশ্চেন করবা, ঠিক আছে? তো আমি ধরো বসলাম, বসার পর আমি জানি আমি রোল এক, আমাকে সাথে সাথে ভাইভাতে যাইতে হবে। তো আমি জাস্ট এই যে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট প্রত্যেকটা মানে লং কেসে যে ফর্মেট দাঁড় করায় ফেলছি। হ্যাঁ, ধরো তুমি একটা খালি খাতা নিয়ে পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, তারপরে প্রেজেন্টিং কমপ্লেইন, হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেইন, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এভাবে লিখে লিখে জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, শুধু প্রোফর্মা যদি লিখতে যাও কোনো খাতায়, একটা ব্ল্যাঙ্ক খাতা নিয়ে, তুমি দেখবা তোমার 3 থেকে 4 মিনিট বা তার বেশি লেগে যায়, ঠিক আছে? তাইলে এই যে জিনিসটা লিখবা এটা কিন্তু তোমার কনসেন্ট্রেট করার কিছু নাই, ঠিক আছে? কনসেন্ট্রেট করার কিছুই নেই যে ভাই আমি কি চিন্তা করে কি লিখবো, কীভাবে গুছাবো, কীভাবে সাজাবো। হ্যাঁ, তো এটা তুমি ঠান্ডা মাথায় লিখে যেতে পারো, কারণ তোমাকে হুট করে ভাইবা যখন ডাকবে ইউ নিড আ ফ্রেশ মাইন্ড। আর তুমি যদি তোমার পেশেন্টের সাথে গল্প করা শুরু করো, মা আপনার কি হয়েছিল, নাম কি, আপনার ধর্ম কি, হ্যাঁ, এগুলো মাথায় রাখবা, ছাড়বা, লিখবা, এই মাঝে অনেক বদারিংস হয় আর কি। তাহলে এক বোর্ডে ভাইবা শেষ মানে করতে করতে তোমার মানে ভাইবাতে ডাকার আগে তোমার আগে জাস্ট প্রফর্মা দাঁড় করে ফেলা উচিত, এত বেশি কিছু লিখতে যাবো না। তাহলে লং কেসটা বেসিক্যালি, লং কেসে তুমি খাতায় কি লিখতেছো, নোবডি কেয়ার্স, এটা মাথায় রাখবা। নোবডি কেয়ার্স যে তুমি লং কেসে খাতায় কি লিখতেছো, তুমি যদি সুন্দর মতো ইংলিশে টানা প্রেজেন্ট করে যাও তাইলে তারা খুবই খুশি হয়। আচ্ছা, মেডিসিনের লং কেস দুনিয়াতে এমন একটা সিঙ্গেল বই নেই যেখানে ভালো মতো লেখা আছে, ঠিক আছে? লং কেসের রিসোর্স কি হবে? লং কেসের রিসোর্স হবে একমাত্র দুইটা বই। এক হলো আবদুল্লাহ স্যারের লং কেস দেখতে পারো, কিন্তু এটার থেকে জাস্ট ক্রস কোয়েশ্চেন করবো। আবদুল্লাহ স্যারের লং কেসের যে ডেসক্রিপশন খুবই প্রিমিটিভ, এটা একটা থার্ড ইয়ারেও কাভার করে বলে আমার মনে হয় না, ঠিক আছে? আরেকটা দেখতে পারো 22 লং কেসেস বাই ডক্টর শ্যামল স্যারের একটা বই আছে, ওই শ্যামল স্যার বইটা দেখতে পারো। কিন্তু শ্যামল স্যারের বইয়ে আমি তো পিডিএফ পড়ছিলাম, অনেক ভুল, অনেক 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 ভুল, ঠিক আছে? এবং লং কেস মানে তোমরা ডেভিডসন থেকে সাজানো যায়, হ্যাঁ, এটা যারা খুব ভালো তারা ডেভিডসন থেকে সাজাইতে পারে। তো তোমরা এটা লং কেস কীভাবে ডেভিডসন থেকে সাজাবা, কীভাবে পড়বা, সেটা একটু তোমার জানতে হবে ভালো করে। তো লং কেসের প্রিপারেশন কোত্থেকে নিবা? লং কেসের প্রিপারেশনের জন্য ধরো লং কেস শর্ট কেসের আমার মেডিসিনের একটা কোর্স আছে যেটা আমি মেডিভার্সে নিয়েছিলাম, এটা লিঙ্ক হয়তো আমি কমেন্টে দিয়ে রাখবো, সেটা দেখতে পারো। সেখান থেকে মোটামুটি আমি 20টার কাছাকাছি লং কেস পড়াইছি, সাথে প্রত্যেকটা ডেভিডসনের পোর্শনও পড়াইছি। তাহলে ডেভিডসনে কী পড়তে হবে না পড়তে হবে, আবদুল্লাহ স্যারের বলতে কী পড়তে হবে, সব ওই লং কেস দেখলে তোমার বেসিক্যালি কাভার হয়ে যায়, ঠিক আছে? তাহলে ওইটা তোমাকে মাস দেখতে হবে, মানে লং কেস ওভাবে প্রিপারেশন নিতেই হবে, কারণ নাহলে ক্রসে আটকে যাবা। হ্যাঁ, আচ্ছা, এই গেল লং কেস। শর্ট কেস নিয়ে মোটামুটি কথাবার্তা। তোমাদের বেসিক্যালি মানে নিয়ম হলো লং কেস ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, এর মধ্যে সবাইকে বোর্ড ভাইভাতে ডাকবে। সবার বোর্ড ভাইভা যখন শেষ হয়, হ্যাঁ, তারপরে দেখা যাবে যে বোর্ড ভাইভা শেষ হইলে পেডির শর্ট কেস সবার আগে হয়, ঠিক আছে? তো পেডি নিয়ে আজকে এক্সাম ফরম্যাট নিয়ে কথা না বলি, পেডির শর্ট কেসে অনেক কিছু দিতে পারে। ধরো একটা বাচ্চার হাইট ওয়েট মেজার করে তোমার জেড স্কোর বের করতে দিতে পারে, তারপরে তোমার রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন থাকতে পারে, আমাদের সময় একটা অ্যাবডোমেন এক্সামিনেশন ছিল, জেনারেল এক্সামিনেশন থাকতে পারে, ঠিক আছে? তাহলে এরকম পেডিতে অনেক কিছুই থাকে। তাহলে পেডির শর্ট কেস সবার আগে হয়। তারপরে যেটা হয় যে মেডিসিনের শর্ট কেস সার্ভার নেয়, হ্যাঁ, মেডিসিনের শর্ট কেস। এখন মেডিসিনের শর্ট কেসের জন্য তুমি যে আলাদা পেশেন্ট পাবো ব্যাপারটা এরকম না, তোমরা যেই পেশেন্টের লং কেস দিছো তাদেরই বসায় এনে শর্ট কেসে দেয়। যেমন আমি যে মহিলার লং কেস করছিলাম, আমি তো ওনার স্প্লিন এনলার্জ, আমি তো লং কেসে অনেক ভালো মতো দেখছি, আমার ডেসক্রিপশন পুরো মাথায় মুখস্থ।
তো ওনারই উপরেই আমি শর্ট কেসে আমাকে বলছে তুমি জেনারেল এক্সামিনেশন করো আর স্প্লিন পালপেট করে দেখো, ঠিক আছে। তো জেনারেল এক্সামিনেশন তো করলাম, তারপরে স্প্লিন পালপেট করে দেখালাম। আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমরা যে শর্ট কেস পুরো প্রফর্মা ওয়াইজ করো এমন নাও হইতে পারে যে তুমি প্রফে তোমাকে প্রফর্মা ওয়াইজ করতে দিবে না। হ্যাঁ, ধরো পুরো তোমাকে বলতে পারে যে পার্কাস দ্য লাং, ঠিক আছে, লাংটা পার্কাশন করো। হ্যাঁ, তাহলে তুমি প্রত্যেকটা ধরো রেসপিরেটরি সিস্টেম এক্সাম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, নার্ভাস সিস্টেম, এগুলোর তুমি জাস্ট জানবা যে এগুলোর মানে সেগমেন্টাল এক্সামিনেশন করতে হবে। কারণ তোমাকে যদি আমি শুধু পার্কাশন করতে দেই, তোমরা পার্কাশন করে যে লিভার দেখতে হয়, আপার বর্ডার লিভার ডালনেস, সেটা মিস করতে পারো। হ্যাঁ, এখন তুমি যখন ব্রড এক্সামিনেশন করো লিভার ডালনেস দেখো না, এটা অনেকের মানে সাররাও এটা খেয়াল নাও করতে পারে। কিন্তু তোমাকে যখন বলবে পার্কাস দ্য লাং এবং তুমি লিভার ডালনেস না দেখো, ইট ইজ আ ক্রাইম। হ্যাঁ, আচ্ছা, তো তখন এরপরে স্যারকে বলতে হয়, আচ্ছা কেউ যদি ভালো করতে চাও, সাধারণত শর্ট কেসে স্যাররা 3 থেকে 4 মিনিট সময় দেন। কেউ যদি ভালো করতে চাও তোমাকে অনেক বেশি ক্রস কোয়েশ্চেন ফেস করতে হবে, ঠিক আছে, অনেক বেশি ক্রস কোয়েশ্চেন ফেস করতে হবে। আর কেউ যদি চাও যে ভাই আমি পাস করে আসবো, তাহলে শর্ট কেস একটু একটু আস্তে আস্তে করবো, ঠিক আছে। তো আমার তো ধরো আমরা যখন প্রপ দিই, আমার টার্গেট ছিল যে একটু ভালো নাম্বার পাওয়া। তো এই ভালো নাম্বার পাওয়ার জন্য আমি শর্ট কেস ধরো অনেক ফাস্ট করতে পারতাম আর কি। এটা একটা ইয়ে ছিল আর কি, আমার একটা আমার মানে এই জিনিসটা একটু প্র্যাকটিস ছিল আর কি। ধরো হেপাটিক এনকেফালোপ্যাথি, আমার একটা পেশেন্ট দিয়েছিল হেপাটিক এনকেফালোপ্যাথি। তো স্যার বলছে এক্সামিন দ্য পেশেন্ট ফর হেপাটিক এনকেফালোপ্যাথি, মানে মাথা থেকে পায়ে হেপাটিক এনকেফালোপ্যাথির কী কী ফিচার আছে সব তোমাকে দেখতে হবে। এবং খুব ফাস্ট করলাম, মানে ফাস্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট। ধরো লাস্টে স্যার তো অনার্স দিবে, তখন কোয়েশ্চেন করছে লাস্ট, মানে আমার লাস্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য ফস্টার কেনেডি সিনড্রোম, ঠিক আছে। আচ্ছা, তাহলে শর্ট কেসে এটা একটা ট্রিক্স যে তুমি যদি ভালো পাইতে চাও তোমাকে একটু তাড়াতাড়ি করে ক্রস কোয়েশ্চেন ফেস করতে হবে। তুমি যদি একটু স্লো আগাও, যে আমি স্যারকে কোয়েশ্চেন করার সুযোগ দিব না, তাহলে তুমি আস্তে আস্তে আগায়। স্যার বলবো হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন, স্যার মাই ইন্টারপ্রিটেশন ইজ লেফট সাইডেড প্রলিফিউশন, বললা বেল বাজে গেল, চলে গেলাম, ঠিক আছে। তো এটা হলো আরেকটা ট্রিক শর্ট কেসে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এই হলো বেসিক্যালি তোমাদের এক্সাম ফরম্যাট। শর্ট কেসের শেষ যখন হয়ে যায় ইউজুয়ালি তখন স্যাররা লং কেস তোমাদের ভাইবা নিতে শুরু করে। তো লং কেস শেষ হয়ে গেলে তোমাকে বের করে দেবে, তোমার ফাইনাল প্রফটা শেষ, মানে মেডিসিনের পরীক্ষাটা শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি তোমার ইয়ের পার্ট, ভাইবার পোর্শন। এবং ভাইবা যদি তুমি বুঝো তাহলে তুমি বুঝবা যে ভাই আমি এখন থেকে কিভাবে কি ডিল করব, তুমি ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, এখন অবশ্য আমি অস্পি নিয়ে একটু কথা বলি। অস্পির জন্য দেখা যায় যে তোমরা অস্পির জন্য অনেকে অনেক গাইড কিনো, ধরো আরিফের একটা গাইড আছে অস্পি গাইড, এগুলো খুব ফালতু, আমি ব্যক্তিগতভাবে কখনো পছন্দ করিনি, মানে আমি খুব ডিসলাইক করতাম। তো তাহলে অস্পি ভাইয়া পড়বো কোথেকে? অস্পির জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মুসাব্বির ভাইয়ের একটা নোট পাওয়া যায়, হ্যাঁ, পিডিএফও পাওয়া যায়, সেটা কালেক্ট করার চেষ্টা করবো। ভাইয়া যে কাজটা করছিলেন সেটা ডিউর মানে অস্পি কোয়েশ্চেন, সাথে ডিউর অস্পি নোট, হ্যাঁ, মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে অস্পি অ্যান্সার যে শিট প্রোভাইড করে সেটা উনি একসাথে কম্পাইল করে নোটটা বানাইছিলেন। তো এটা পড়লে হয় কি, স্যাররা কি জানতে চাচ্ছে, হোয়াট ইজ দ্য স্পেসিফিক অ্যান্সার তুমি জানতে পারবা, ঠিক আছে। আচ্ছা, ওকে, আর এটা খুবই ভালো। এবং অস্পি ধরো তোমাদের আসলে পড়া উচিত, পড়লে যেটা হবে সেটা হলো তুমি অ্যাজ আ হোল একটা খুব ওয়াইড আন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে, এবং নলেজটা বাড়ে। কারণ অস্পিতে এমন এমন জিনিস আছে যেগুলো আসলে তোমরা বাকি কোনো জায়গায় পড়ো না, বাট এইগুলো মানে নলেজটা রাখা ভালো। অস্পির প্রিপারেশন ইজ লাইক নাথিং মাচ। প্রফের আগে আমি বলবো অন্তত একবার অস্পির পড়ে রাখা ভালো, বাকিটা ধরো প্রফের সময় বা প্রফের অস্পির আগে যে ব্রেক পাবে এর মধ্যে তুমি অস্পি হোপফুলি কভার করতে পারবো। এখন হচ্ছে তোমাদের সবার যে মেইন প্রবলেম, ভাইয়া আমরা রিটেন কীভাবে পড়ব? তাহলে রিটেন পড়ার ফার্স্ট ট্রিক হইল মেডিসিনের রিটেন অত বেশি মানে কমন আসে না, হ্যাঁ, অত বেশি কমন আসে না, ঠিক আছে। আর মেডিসিনের ধরো আগে তোমরা যখন আগের থার্ড প্রফ দিয়ে আসছো, থার্ড প্রফের কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াজ ভেরি স্পেসিফিক কীরকম, যে স্যাররা বলতো যে আচ্ছা হোয়াট ইজ দ্য হলমার্ক অফ ইনফ্লামেশন, ঠিক আছে, what are the cardinal signs of inflammation, what is the vascular event of inflammation, that means তোমার মানে বাংলা কোশ্চেনের মতো, হ্যাঁ।
কিন্তু এখন দেখবা যে স্যার অনেক হাবিজাবি করে কথাবার্তা বলে, হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট, হাউ উইল ইউ ইভ্যালুয়েট দিস পেশেন্ট, হাউ উইল ইউ, এই টাইপের কথাবার্তা বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমাকে এই জিনিসটা প্রিপারেশনটা জানতে হবে। স্যার যখন বলতেছে হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট, ঠিক আছে, হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট, এটার অ্যান্সার হলো আসলে বেসিকলি দুইটা। একটা হলো আমি হাউ উইল আই অ্যাসেস ক্লিনিক্যালি, ঠিক আছে, অ্যান্ড হাউ উইল আই অ্যাসেস বেসড অন ইনভেস্টিগেশন। ওকে, তাহলে হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট মানে হলো হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট ক্লিনিক্যালি, না হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট বেসড অন ইনভেস্টিগেশন। তোমাকে যদি বলে হাউ উইল ইউ ইভ্যালুয়েট দিস পেশেন্ট, তাইলেও কথাবার্তা সেম, ইভ্যালুয়েশন ক্লিনিক্যালি, ইভ্যালুয়েশন বাই ইনভেস্টিগেশনস, ঠিক আছে? আচ্ছা, এখন আসো রিটেনটা ভাই আমি শুরু করতে চাচ্ছি। তাহলে রিটেনটা আমি শুরু করবো কীভাবে? তুমি সবার আগে গাইড নিয়ে বসবো, ঠিক আছে? অনেকে অনেক কথা বলতে পারে, আমি ব্যক্তিগতভাবে এন্ডেভার গাইড পড়ছি, মানে অন্তত প্রফের আগে আমার 10 বারের উপরে এন্ডেভার গাইড পড়া ছিল। এন্ডেভার গাইডের প্রতি মানে আনাচে কানাচে কী আছে আমি জানি। এই এন্ডেভার গাইড তুমি যখন পড়া শুরু করবা, এটা মানে যা যা জিনিস ডেভিডসন থেকে তুলে দেওয়ার সুন্দর মতো তুলে দিচ্ছে। তাহলে কয়েকটা জায়গায় জাস্ট একটু ওলট পালট করে নিলে তুমি প্রফে খুব ভালো মার্ক পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, ধরো গাইডটা পড়া শুরু করলাম, তোমার ফার্স্ট কাজ হবে পুরো গাইডটাকে সাজানো, পুরো গাইডটাকে সাজানো। কেউ যদি নিউ 5th ইয়ার থাকো, তুমি গাইড থরলি পড়ে যাবা, ঠিক আছে? আমাদের অনেকে ছিল ডিউ কোয়েশ্চেন যেটা বাদে কোনো কোয়েশ্চেন পড়তো না, কিন্তু আমি কিন্তু গাইডের ধরো ওই মানে 1 নাম্বার লাইন থেকে শেষ লাইন প্রত্যেকটা লাইন পড়তাম। প্রফের আগে রিভিশন দেওয়ার সময় প্রত্যেকটা লাইন পড়তাম, কারণ যেই কোয়েশ্চেন রিটেনে ফেস করবা না, সেটা হয়তো তুমি অস্পিতে ফেস করবা, অথবা তুমি ভাইভাতে ফেস করবা, কোনো না কোনো জায়গায় তুমি ফেস করবাই, এটা মাস্ট, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো তুমি একদম গাইডটা শুরু থেকে শুরু করবা। শুরু থেকে শুরু করে তুমি ধর একটা সাপোজ আজকে জেনারেল এক্সামিনেশন পড়বা, কথার কথা, হ্যাঁ, জেনারেল এক্সামিনেশন এন্ডেভার গাইডে মোস্ট প্রবাবলি 30 থেকে 40 পেজ। তো কারো যদি ব্লগ পোস্টিংয়ের টাইম থাকে, এই 30 থেকে 40 পেজ তোমার একদিনে পড়ার টার্গেট রাখা উচিত। কেউ যদি 5th ইয়ার হয়, ইউ ক্যান গো স্লো। 5th ইয়ার হলে তুমি 20 দিন 30 দিনে পড়তে পারো, নো ওয়ারিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে পড়বা কীভাবে? এই যে জেনারেশন পড়লা, সাথে ধরো একটা মার্কার নিবা। আমি তো ধরো আগে একটু ছিলাম, 3rd ইয়ার 4th ইয়ারে, যেটা মানে 3rd ইয়ার 4th ইয়ার যেটা হতো, আমি পুরো গাইড দাগাইতাম। তো ফাইনাল প্রফে যখন উঠি, আমার গাইড খুব সাজানো ছিল। দ্যাট মিনস আমি যে জায়গা দরকার সেই জায়গা বাদে আমি গাইডে টাচ করতাম, হ্যাঁ? ধরো তুমি একটা মার্কার নিলাম, হলুদ নাও সবুজ নাও যা ইচ্ছা নাও, মার্কার দিয়ে কোন কোয়েশ্চেন ডিউতে কতবার আসছে শুধু সেটা মার্ক করবা, ঠিক আছে? তো ধরো কথার কথা জেনারেল এক্সামিনেশনের মধ্যে ফেস এক্সামিনেশন, ফেসের মধ্যে কী কী মানে তুমি একটা পেশেন্টের ফেস দেখে কী কী রোগ ডায়াগনোসিস করতে পারো, এই কোয়েশ্চেনটা ডিউতে 2 স্টারের একটা কোয়েশ্চেন, হ্যাঁ, ডিউতে আসে, ভালোই আসে। তারপরে ফিভারের টাইপ কী কী, এটা ডিউতে একটা 2 স্টারের কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই 2 স্টার 1 স্টার এই জিনিসটা ঘটনা কি, আমি যেটা করতাম, একটা কোয়েশ্চেন যদি ডিউতে 1 থেকে 3 বার আসতো, সেটাকে পিছিয়ে আমি 1 স্টার দিতাম। একটা কোয়েশ্চেন যদি ডিউতে 2 থেকে 5 বার আসতো, সরি 4 থেকে 6 বার আসতো, আমি সেটাকে 2 স্টার দিতাম। 1 থেকে 3 বার হলে 1 স্টার, 4 থেকে 6 বার আসলে 2 স্টার, কোনো কোয়েশ্চেন 6 বারের বেশি আসলে আমি সেটার উপর 3 স্টার মারতাম। তাহলে এইভাবে ফার্স্টে একটা গাইড মানে একটা চ্যাপ্টার খুললা, তুমি কোন কোন কোয়েশ্চেন 3 স্টার 2 স্টার সেটাকে মার্ক করো। মার্ক করার পরে তোমার কাজ হলো যে 3 স্টার কোয়েশ্চেনগুলো আগে পড়া, দেন 2 স্টার কোয়েশ্চেন পড়া, তারপরে 1 স্টার কোয়েশ্চেন পড়া, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পড়তেছো, এর মধ্যে তুমি অনেক রকম কোয়েশ্চেন আসবা, মানে মেডিসিনে ফেস করবা, যেটা আসলে বুঝবা না, হ্যাঁ, বুঝবা না কিরকম। ধরো তোমাকে একটা কোয়েশ্চেন বলি, ধরো 21-year-old patient came to the medicine department বা medicine emergency department complaining of hematemesis and melena, হ্যাঁ, how will you evaluate this patient, ঠিক আছে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো স্পেসিফিক বলে দিচ্ছে, how will you evaluate this patient। এখন তুমি দেখতেছো যে একটা 21 বছরের বাচ্চা মেলেনা নিয়ে আসছে, কী হতে পারে? এখন হেমাটোমেসিস অ্যান্ড মেলানার কজ কিন্তু ডেভিডসনের বক্সে দেওয়া আছে। এর মধ্যে দুনিয়ার 1 নম্বর কজ হলো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, 2 নম্বর হলো রাপচার্ড এসোফেজিয়াল ভ্যারিস, 3 নম্বরে ধরো তুমি গ্যাস্ট্রিক ইরোশন, 4 নম্বরে গ্যাস্ট্রাইটিস, 5 নম্বরে ধরো
ম্যালারি ওয়েস্টিয়ার, হ্যাঁ 6 নম্বরে কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা এসোফেগাস, 7 নম্বরে যদি তুমি স্টেন্ট দাও, হ্যাঁ অ্যাওর্টিক আর্চে কোনো স্টেন্ট দাও তখন হইতে পারে। তো এরকমভাবে কজ দেওয়া আছে। এখন তুমি একটা 21 বছরের বাচ্চা, তুমি স্বাভাবিকভাবেই কার্সিনোমা স্টোমাক বলতে পারো না। তাহলে এরকম একটা সিনারিওতে তোমাকে কিন্তু কোয়েশ্চেন বলছে হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট, হাউ উইল ইউ ভ্যালুয়েট দিস পেশেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য স্মার্ট থিং টু ডু? স্মার্ট থিং টু ডু ইজ তুমি ফার্স্টে লিখবা গিভেন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল ফাইন্ডিং। যদি ক্লিনিক্যাল ফাইন্ডিং বলে ক্লিনিক্যাল ফাইন্ডিংটা বলবা, যেহেতু এখানে তো ক্লিনিক্যাল ফাইন্ডিং বলার কিছু নেই। গিভেন দ্য হিস্ট্রি আই হ্যাভ সাম ডিফারেন্সিয়ালস লিখে তুমি ডিফারেন্সিয়াল সাজাবো। তোমার এই যে এরকম একটা বাচ্চা 21 বছর, এর 1 নম্বরে দেওয়া উচিত তোমার রাপচার্ড ভ্যারিস মানে সরি ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, 2 নম্বরে গ্যাস্ট্রিক ইরোশন, 3 নম্বরে ম্যালারি ওয়েস্টিয়ার, 4 নম্বরে সিএলডি বলতে পারো যদি জন্ম থেকে থাকে। হ্যাঁ তো এরকম 3টা বা 4টা তুমি ডিফারেন্সিয়াল দিবা। তাহলে তারপরে যেটা করতে পারো যে এই যে 3টা বা 4টা রোগ বললাম, 3টা বা 4টা রোগের প্রত্যেকটা ক্লিনিক্যাল ফিচার লিখে দিবা, ঠিক আছে? তো ধরো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ এটা ক্লিনিক্যাল ফিচার, তারপরে গ্যাস্ট্রিক ইরোশন এটা ক্লিনিক্যাল ফিচার, সিএলডি রাপচার এসোফেজিয়াল ভ্যারিস ডিউ টু সিএলডি এটা ক্লিনিক্যাল ফিচার। হ্যাঁ তাহলে এইভাবে 3টা ক্লিনিক্যাল ফিচার লিখে দিলাম। তারপর ইনভেস্টিগেশনের মধ্যে 3টা আলাদা আলাদা ইনভেস্টিগেশন বলবা এবং ইনভেস্টিগেশনের ফাইন্ডিং বলবা। হ্যাঁ ফাইন্ডিং বলাটা ইম্পর্টেন্ট, সালরা এটা খুঁজে যে হোয়াট ইজ দ্য সিক্রেট সস যেটা তোমাকে বাকিদের থেকে আলাদা করবে। তাহলে দেখো হাউ উইল ইউ অ্যাসেস দিস পেশেন্ট, অনেকে বুঝিয়ে ওঠে নাই এটার ব্যাপারে আমি কী লিখবো। তোমাকে যে একটা সিনারিও দেয়, সিনারিওর ব্যাপারে 3 বা 4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মিলে যেভাবে বললাম এভাবে লিখে দিবা। আচ্ছা তাহলে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। রিটেনের মধ্যে পেপার 1 যেটা এটা পিওরলি মেডিসিন, পেপার 2তে খুব সম্ভবত ধরো সাইকাইট্রি আছে, তোমার স্কিন ভিডি আছে, তারপরে পেডিয়াট্রিক্স পেপার 2তে, নিউরোলজি পেপার 1 পেপার 2 দুই জায়গাতেই দেয়। হ্যাঁ তারপরে পয়জনিং পেপার 2তে, ঠিক আছে এরকম আর কি। তো পেপার 2 এর কোয়েশ্চেন অনেক রিপিট হয়, ঠিক আছে? তো আমি যখন প্রফ দিই আমি মানে আমাদের আগের ব্যাচের কোয়েশ্চেন নিয়ে বসলাম, আগের 2 ব্যাচের আর কি 72 71-এর। তো তখন দেখতেছি যে তোমার একটা কোয়েশ্চেন ধরো মানে স্কিন ভিডিতে ঘুরে ঘুরে 5টা বা 6টা কোয়েশ্চেন সবাইকে দিচ্ছে, মানে 3-4 বছর দেখলে দেখবো যে 5 বা 6টা কোয়েশ্চেনই বারবার আসতেছে সবার। তো পরে যেটা দেখলাম যে একটা কোয়েশ্চেন হলো ধরো আমাদের আগের ব্যাচে সাপ্লিতে আসছে, তারপর রেগুলার প্রফে আসছে, যেটা সাপ্লিতে আসছে সেটা আবার আমাদের দিবে না। হ্যাঁ কারণ আমাদের জাস্ট আগের এক্সামে যেটা দিচ্ছে সেটা আবার আমাদের দিবে না। যেটা 72-এর রেগুলার ব্যাচে আসছে অথবা 71-এর সাপ্লিতে আসছে সেটা আমাদের দেওয়ার চান্স বেশি। হ্যাঁ তাহলে পেপার 2 কোয়েশ্চেন অনেক বেশি স্পেসিফিক, অনেক ইজি। পেডিতে তো অনেক মার্ক পাওয়া যায়। আমাদের প্রফের আমরা যখন প্রফ দিয়ে এর আগে পেডির একটা অ্যাসেসমেন্ট হয়েছিল, এখানে ধরো আমি আর আমাদের কাছে একটা ছেলে যে ফাইনাল প্রফে ফার্স্ট হয়, আমরা 50-এ 45 পাইছিলাম, ঠিক আছে? মানে এটা ছিল হাইয়েস্ট মার্ক। পরে ধরো সেকেন্ড হাইয়েস্ট মার্ক ছিল 38 বা 37 সামথিং লাইক দ্যাট। তো ধরো পেডিতে অনেক মার্ক তোলার সুযোগ আছে, ঠিক আছে? তো আমার পেপার 2 নিয়ে একটা নোট আছে, সেটা আমি তোমাদের দিয়ে দিব, হোপফুলি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তাহলে মোটামুটি এই রিটেন কীভাবে পড়বা বললাম, রিটেন, তারপরে তোমাদের রিটেন বললাম, ভাইভা বললাম, অসপি বললাম, ঠিক আছে? এই কয়েকটা জিনিস এভাবে বুঝাবা। রিটেন কোয়েশ্চেনেও এখন অনেক ফোকাস করতে হবে, কারণ রিটেনে যেটা হয় যে রিটেনে ফেল হয় না, বাট রিটেন ইজ লাইক ওয়ের ইউ বেসিক্যালি গেট ইউর নলেজ ফ্রম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি শেষ করতে পারি। এই ধারাবাহিকভাবে বাকি সাবজেক্টগুলোরও প্রিপারেশন নিয়ে আমি আস্তে আস্তে কথা বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।